আসসালামু আলাইকুম। আমি ইউসুফ সামসাদি, যশোর মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী। আমার প্রাক্তন কলেজ ছিল সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, প্রাক্তন স্কুল ছিল ফরিদপুর জেলা স্কুল, আর প্রাইমারি লেভেলের স্কুলটা ছিল ইউনিভার্সাল ক্রিকেট স্কুল। আচ্ছা, তো আমরা আজকে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কোষ বিভাজন। এখন এই কোষ বিভাজন অধ্যায়টা পড়ার আগে আমাদের জানতে হবে কোষ মূলত কি। আমরা আমাদের যে মানব দেহ বা কোনো কিছু আমরা পৃথিবীতে যাই দেখি, মানে প্রাণী বা উদ্ভিদ, প্রত্যেকটা দেহই তৈরি হয়েছে কোষ নিয়ে। ঠিক আছে, মানে প্রত্যেকটা জীবের দেহের গঠন, এই গঠনের এককটাকে বলা হয় হচ্ছে কোষ। তো কোষ সাধারণত হয় খুবই ছোট, এর দৈর্ঘ্য প্রস্থ অত্যন্ত নগণ্য হয়, কিন্তু আমাদের যে দেহগুলো দেখি এই দেহটা হচ্ছে অনেক বড় হয়ে থাকে। তাহলে অনেকগুলো কোষ নিয়ে আমাদের এই দেহটা গঠিত হয়। তো এখন আমরা সাধারণত জানি যে কোনো একটা জীবের দেহ শুরু হয়ে হচ্ছে, দেহের গঠন শুরু হয়ে হচ্ছে একটা কোষ থেকে। কারণ একটা কোষ থেকে এতগুলা কোষ কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আজকে আমরা লেখাপড়া করব। তো এই একটা কোষ থেকে যে এতগুলা কোষ তৈরি হচ্ছে, যেই মাধ্যমে তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে কোষ বিভাজন। যদি এখন আমরা প্রথমে আসি যে কোষ কি, কোষ কি সেটার উত্তর হচ্ছে এরকম যে প্রত্যেকটা জীবের দেহের গঠনের কাঠামো, ঠিক আছে, যে এককটা দিয়ে তৈরি হয় তাকে বলা হচ্ছে কোষ। আর এই কোষটা কিভাবে বিভাজিত হয় বা কোষ বিভাজন কাকে বলে, যে একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হওয়ার যে প্রসেস তাকে বলা হচ্ছে কোষ বিভাজন। সাধারণত প্রত্যেকটা জীবেই কোষ বিভাজন হয়। আর সাধারণত একটা জীবের জীবন শুরু হয় একটি কোষ থেকে এবং তার দেহ গঠিত হয় অনেকগুলো কোষ থেকে। তো এই অনেকগুলো কোষ তৈরি হচ্ছে এই কোষ বিভাজনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে কোষ যে বিভাজিত হয় এই জন্য আমরা দুইটা প্রক্রিয়া আছে। এই দুইটা প্রক্রিয়ার মধ্যে একটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন, একটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। তাহলে আমরা প্রথমে হচ্ছে কোষ কি, প্রথম কি। আচ্ছা, এই কোষ বিভাজন করার জন্য আমরা হচ্ছে আমাদের অধ্যায়টাকে চারটা প্রশ্নে ভাগ করছি। এই চারটা প্রশ্নের যদি উত্তর আমরা করতে পারি তাহলে হচ্ছে আমাদের অধ্যায়টা কভার হয়ে যাবে। তো প্রথমে আমরা জানলাম যে কোষ কি, এটা আমাদের জানা হয়ে গেছে। এরপর কোষ বিভাজন কাকে বলে সেটাও বললাম, যে প্রক্রিয়ায় একটা কোষ থেকে একাধিক কোষ তৈরি হয় তাকে বলা হচ্ছে কোষ বিভাজন। মানে কোষ বিভাজনের যদি প্রকার দেখে আলোচনা করি তাহলে উচ্চতর শ্রেণীতে আমরা যখন লেখাপড়া করবো তখন এই কোষ বিভাজন সাধারণত তিন প্রকার। প্রথমটা হচ্ছে অ্যামাইটোসিস, দ্বিতীয়টা হচ্ছে মাইটোসিস, তৃতীয়টা হচ্ছে মিয়োসিস। কিন্তু নবম দশম শ্রেণীর যে বইটা আমাদের, এই বই সাধারণত বলা আছে মাইটোসিস আর মিয়োসিসের কথা। এখানে স্পেসিফিক ভাবে বলা নাই যে কোষ বিভাজন কত প্রকার। ঠিক আছে, ওইখানে একটা লাইনে বলা হয়েছে শুধু এই কোষ বিভাজনের দুইটি প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। সেই দুইটা প্রক্রিয়ার মধ্যে ছিল হচ্ছে মাইটোসিস আর মিয়োসিস। তো আমাদের বইয়ে যেটা নাই সেটা আমাদের পড়ার দরকার নেই। তাহলে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে এই মাইটোসিস নিয়ে আর এই মিয়োসিস নিয়ে। তো মাইটোসিসের মধ্যে এখন আমরা পড়বোটা কি আসলে, আমাদের পরীক্ষায় সাধারণত এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন করে তাহলে প্রশ্ন করার মধ্যে মানে যদি সৃজনশীল প্রশ্ন করে তাহলে ক নম্বর দিতে পারে কোষ কাকে বলে বা কোষ বিভাজন কাকে বলে। খ নম্বরের প্রশ্ন দিবে যে কোন একটা কোষ বিভাজনের গুরুত্ব দিতে পারে বা কোষ বিভাজনের বর্ণনা করতে বলতে পারে। আর গ নম্বরে যদি প্রশ্ন করে তাহলে একটা মাস্ট প্রশ্ন যেটা করে সেটা হচ্ছে যে আমাদের মাইটোসিস যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনের পাঁচটা ধাপ আছে। এই পাঁচটা ধাপের যে কোনো একটা ধাপ নিয়ে আলোচনা করতে বলতে পারে বা পাঁচটা ধাপের দুইটা ধাপ নিয়ে আলোচনা করতে বলতে পারে। যদি এই অঙ্ক থেকে যদি প্রশ্ন হয় তাহলে এই হচ্ছে মানে টপিক। ঠিক আছে, আর ঘন করে গিয়ে বলতে হচ্ছে যে মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব বা মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব, যে কোনো একটা গুরুত্ব নিয়ে আলোচনা করতে পারে। এই চ্যাপ্টারে আমাদের স্টুডেন্টদের যে প্রবলেমটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে মায়োসিস কোষ বিভাজনের ধাপ। আচ্ছা, এখানে সাধারণত পাঁচটা ধাপ আছে। এই পাঁচটা ধাপের মধ্যে মানে কারো এই পাঁচটা ধাপ মেইনলি মনে থাকে না,
মানে নামগুলো মনে থাকে যে প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, কিন্তু আসলে এই যে ধাপগুলোর মধ্যে কি বর্ণনা করা হয়েছে বা এই পাঁচটা ধাপের যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো সাধারণত কারো মনে থাকে না। তো আমরা একটু দেখার চেষ্টা করবো আর একটু বোঝার চেষ্টা করবো, যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি তাহলে আমাদের মনে থাকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি পাঁচটা ধাপের। পাঁচটা ধাপ আমি আসলে একবারে দেখাবো, ফার্স্টে চিত্রটা দেখাবো, চিত্রটা বোঝার চেষ্টা করতে হবে। চিত্রে যা আঁকাবো যদি আমরা বর্ণনায় চাই লিখি তাহলে আমাদের কেনা, ঠিক আছে? তো আমরা এই চিত্রটা একটু ভালো মানে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবো। ওকে, পাঁচটা ধাপ কি করার জন্য আমরা পাঁচটা আগে কোষের প্লেট আঁকাবো। আচ্ছা, আমরা পাঁচটা মানে কোষের জন্য কোষ প্রাচীরগুলো আঁকাইছি, ঠিক আছে? এই বাইরের যেটা আমরা এই লেয়ারটা দেখতে পাচ্ছি এটা সাধারণত হচ্ছে কোষ প্রাচীর, আর এর ভিতরের যে লেয়ারটা আছে এটাকে বলা হয় কোষ ঝিল্লি। মেইনলি কোষ বিভাজনের জন্য আমাদের যে জিনিসটা মানে কাজ করে এখানে সেটা হচ্ছে আমাদের কোষের নিউক্লিয়াস, ঠিক আছে? এই কোষের নিউক্লিয়াসে আমি শুধু এই কোষের ভিতরে আঁকবো, তাছাড়া অন্য কিছু আঁকবো। আর এই কোষের নিউক্লিয়াসের ভিতরে যে সব কাজ হবে সেগুলো হচ্ছে সাধারণত আমরা বর্ণনা করে দিই সেগুলো। তো ফার্স্টে আমরা মানে এই পাঁচটা ধাপ একবারে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? মানে বাম দিক থেকে শুরু করি, তাহলে প্রথম ধাপ হচ্ছে প্রোফেস, দ্বিতীয় ধাপটা প্রোমেটাফেস, তৃতীয় ধাপটা মেটাফেস, চতুর্থ ধাপ অ্যানাফেস, পঞ্চম ধাপের নাম হচ্ছে টেলোফেস। আচ্ছা, পাঁচটা ধাপের নাম তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তাই না? ওকে, তাহলে এখন আমরা আঁকা যখন শুরু করব তখন একটা জিনিস আমাদের ক্লিয়ারলি খেয়াল করতে হবে। দেখো, প্রথম যে এই কোষের টেমপ্লেট আর এই লাস্টের যে কোষের টেমপ্লেট, এখানকার মধ্যে আমাদের নিউক্লিয়াসটা দেখতে কি রকম হবে? প্রথম দিকের নিউক্লিয়াস হবে এরকম গোলাকার এবং শেষের দিকেরটা হবে গোলাকার। তো এই শেষের যেটা হবে সেখানটা প্রথমটা হচ্ছে একটা নিউক্লিয়াস আছে আর শেষেরটা হচ্ছে দুইটা গোল, মানে দুইটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই সেকেন্ডে আসি আর ফোর্থে আসি। এখানে আমরা যখন আঁকবো এই নিউক্লিয়াসটা তখন আসলে এই নিউক্লিয়াসটা না, আমরা সাধারণত এখানে আঁকবো হচ্ছে স্পিন্ডোজোম, ঠিক আছে? দেখো, এই গোল থেকে এইভাবে মাপাকৃতি তৈরি হয়েছে। আবার এখানে যেহেতু গোল ছিল তাহলে তার আগে মাপাকৃতি হবে। তো এই মাপাকৃতিটা আমরা মানে ডিরেক্ট আঁকবো না, এটা আঁকবো হচ্ছে এইভাবে। ওকে, আচ্ছা, এখন আজকে ছিল গোল, তারপর হচ্ছে মাপাকৃতি। এখন আমরা যেটা আঁকবো সেটা আঁকবো হচ্ছে চারকোণ আকার নিউক্লিয়াস। আচ্ছা, আমরা এটা জিনিস প্রথমে ছিল গোল, এরপরে ছিল হচ্ছে মাপাকৃতি, এরপরে এই নিউক্লিয়াসটা হয়ে যায় হচ্ছে তোমার চারকোণ আকার, এরপরে আবার সেই মাপাকৃতি, এরপরে আবার সেই গোল, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে গোল, দ্বিতীয়টা চতুর্থটা হচ্ছে মাপাকৃতি, আর মাঝখানে যেটা 8 নম্বরের মেটাফেস সেটা হচ্ছে চারকোণ আকার। আচ্ছা, এখন এখানে সাধারণত আমরা আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে কি একটা হচ্ছে ক্রোমোজোম। ওকে, এখন ক্রোমোজোমটা নিয়ে আমরা একটু দেখি। ক্রোমোজোম সাধারণত দেখতে কিরকম হয়? একটা গোল বসে থাকে, এর উপরে থাকে হচ্ছে একটা হাত, আবার এর উপরে থাকে হচ্ছে এরকম একটা হাত। আচ্ছা, এগুলো হচ্ছে কানেক্টেড, আর মাঝখানে একটা গোল দেখতে পাবো থাকে। তো সাধারণত এই হাতগুলোকে আমরা যেটা বলি সেটা বলি হচ্ছে আমরা ক্রোমাটিড, আর মাঝখানে এই গোল এই অংশটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ওকে, এখন আমরা এই নিউক্লিয়াসের মধ্যে এই ক্রোমোজোম আঁকবো, ঠিক আছে?
এখন তাহলে আমরা ফার্স্টে কয়টা ক্রোমোজোম দিব? ফার্স্টে আমরা ক্রোমোজোম আনবো হচ্ছে এরকম 4টা। আচ্ছা, যদি আমরা কোষের নিউক্লিয়াস সম্পর্কে পড়ালেখা আগে করে থাকি তাহলে আমরা একটা জিনিস জানা আছে যে কোষের এই নিউক্লিয়াসের মধ্যে আরেকটা ঘন গোলাকার বস্তু থাকে, সেটাকে বলা হচ্ছে তোমার নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিওলাস আমরা এখানে দিয়ে দিই। তো আমরা একটা জিনিস মনে রাখবো যে প্রোফেজের সাথে সাদৃশ্য হচ্ছে টেলোফেজ। তাহলে এখানে যদি 4টা আমরা ক্রোমোজোম আঁকি তাহলে এখানে আমরা 4টা ক্রোমোজোম আঁকতে পারবো 4টা, বা এখানে আমরা যে কটা আঁকি এখানে আঁকা নিয়ে কোনো সমস্যা নেই। তবে এখানে একটা জিনিস মনে রাখবে যে এখানে আমাদের নিউক্লিওলাস দিয়ে দিব। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এই প্রোফাইল দেখা শেষ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে আমরা এই মাছের ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমগুলো এখন আমাদের ক্রোমেট আছে এখানে দিতে হবে। আসলে আমি একটা যদি বলছিলাম যে এটা নিউক্লিয়াস, আসলে এটা নিউক্লিয়াস না, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, মানে কোষ বিভাজনের ক্ষেত্রে এই ক্রোমেটাতে থাকে সাধারণত স্পিন্ডল যন্ত্রটা দেখা যায়। আর আমরা যে নিউক্লিয়াস রাখছিলাম এখানে একটা নিউক্লিয়ার এনভালভ দেখা যাবে, মানে এটা বিলুপ্ত প্রায়। ঠিক আছে, মানে বিলুপ্ত হয়ে যাবে এরকম। তো এখানে যে ক্রোমোজোমগুলো আসলাম এই ক্রোমোজোমগুলো এখন আমাদের এই যে এখানে চলে আসবে। মানে এই ক্রোমোজোমগুলো সাধারণত এখানে থাকে হচ্ছে সর্বচিত্র অবস্থায়। ঠিক আছে, মানে কোনো নির্দিষ্ট একটা যে কি প্যাটার্ন ফলো করবে তা না, যে কোনো জায়গায় থাকতে পারে এইগুলা। আর এখানে যে নিউক্লিওলাস রাখছিলাম এই নিউক্লিওলাসটা এটা প্রায় বিলুপ্ত প্রায় হয়ে যাবে এখানে। ঠিক আছে, তো ক্রোমোজোম এখানে যে কটা রাখছিলাম এখানেও সেই কটা রাখছি, কিন্তু কোনো প্যাটার্ন নেই, যে কোনো জায়গায় থাকতে পারে আমাদের ক্রোমোজোমগুলো। ঠিক আছে, তো আচ্ছা এখন আমরা দ্বিতীয়টায় আসি। এখানে আমরা ক্রোমোজোমগুলো কিন্তু হচ্ছে এই যে দেখো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা এই মাইক্রোজোমটা যখন আঁকছি তখন দেখো এই যে এটা নির্দিষ্ট একটা এরিয়া আছে। ঠিক আছে, আবার ধরো মাঝখানে একটা বিষুব অঞ্চলের মতো তৈরি হয়েছে। এই বিষুব অঞ্চল যখন তৈরি হয় তখন আমাদের এই ক্রোমোজোমগুলো এই বিষুব অঞ্চল বরাবর বিন্যস্ত থাকবে। আচ্ছা, ফার্স্টে আমরা একটা গোল নিউক্লিয়াস আঁকছিলাম, নিউক্লিয়াসের ভিতরে কিছু ক্রোমোজোম দিচ্ছি আর একটা নিউক্লিয়াস দিচ্ছি। সেকেন্ডলি যখন আমরা এই ক্রোমেটিতে আসি তখন দেখো যে এই যে কিছু স্পিন্ডল যন্ত্র তৈরি করছি, আমরা একটা স্পিন্ডল যন্ত্র তৈরি করছি, এর মধ্যে কিছু তন্তু আছে। এই তন্তুগুলোর আশেপাশে ঠিক আছে, মানে কোনো নির্দিষ্ট কারণ ফলো না করে আমরা এই তন্তুগুলো চলে আসছে। আর নিচে দেখো একটা এই যে বিলুপ্ত নিউক্লিয়াস। যখন আমরা এই থার্ডে আসবো তখন দেখো এখানে একটা মাইক্রোস্কোপ তৈরি হয়েছে, কিন্তু এইটার বিষুব অঞ্চল বরাবর আমরা দেখো যে একটা মানে নির্দিষ্ট একটা প্যাটার্ন তৈরি হয়েছে এখানে। ঠিক আছে, এখন আমাদের এই নির্দিষ্ট জায়গায় হচ্ছে ক্রোমোজোমগুলো চলে আসছে। আবার দেখো এখানে যখন ক্রোমোজোমগুলো আসছে এখন এখানে হচ্ছে ক্রোমোজোমগুলো বিভাজিত হওয়ার পরে এই যে ক্রোমোজোম আমরা এরকম আসছিলাম না, এখানে দেখো ক্রোমোজোমটা আলাদা এরকম তৈরি হবে। মানে একটা ক্রোমোজোম মাঝখান থেকে আমরা যদি ভাগ করি তাহলে হচ্ছে এই যে এরকম, মানে দুইটা আলাদা অংশ তৈরি হয়। এই দুইটা আলাদা অংশে একটা অংশ চলে যাবে এখানে, একটা অংশ চলে আসবে এখানে। আবার মানে যেই তন্তুগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত ছিল ঠিক আছে সেই তন্তুগুলোর সাথে আমাদের দেখাতে হবে এরকম। আচ্ছা, তাহলে দেখো ফার্স্টে ছিল হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস ছিল, তার মধ্যে ছিল হচ্ছে আমাদের ক্রোমোজোম আর নিউক্লিওলাস। দ্বিতীয়তে এই ক্রোমোজোমের এই যে দ্বিতীয় নিউক্লিয়াসের যে মেমব্রেনটা এটা হচ্ছে আমাদের বিলুপ্ত প্রায় হয়ে যাবে। আর এই ক্রোমোজোমগুলো হচ্ছে বিন্যস্ত হবে, এখানে একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হবে আর নিউক্লিওলাস এটা বিলুপ্ত প্রায় হয়ে যাবে। থার্ডে আসলে দেখো এই যে এখানে যে মাকড়টি ছিল এটা হচ্ছে চারকোণ আকার হয়ে যায়। আর এই ক্রোমোজোমগুলো সাধারণত এই যে বিষুব অঞ্চল বরাবর বিন্যস্ত হয়। আর এখানে যে নিউক্লিওলাস ছিল সেটা এখানে বিলুপ্ত হয়ে যায়, এই জন্য আমরা দেখতে পাই না। এরপর চতুর্থতে যখন আসি তখন এই যে ক্রোমোজোমগুলো সেগুলো হচ্ছে আবার মানে হচ্ছে নির্দিষ্ট দিক বরাবর বিন্যস্ত হইতেছে এখানে। ঠিক আছে, আচ্ছা আর এখানে আসার পরে আবার এই সেম অবস্থা। তাহলে এখন আমরা যদি এখন বর্ণনা শুরু করি তাহলে বর্ণনা শুরু করার ক্ষেত্রে আমরা এটা লিখবো কিভাবে, আমরা চিত্র দেখবো আর বর্ণনা লিখবো। ঠিক আছে, তো ফার্স্টে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে এখানে হচ্ছে তোমার দেখা যাচ্ছে কিছু ক্রোমোজোম দেখা যাচ্ছে, একটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে। আর এখানে যেহেতু তোমরা ক্রোমোজোমগুলোকে দেখতে পাচ্ছ তাহলে এখানে ক্রোমোজোম দেখা যায় কেন, আমরা তো খালি চোখে ক্রোমোজোমগুলো দেখতে পাই না, দেখতে পারি হচ্ছে আমাদের পর্যবেক্ষণ যন্ত্রের মাধ্যমে। ঠিক আছে, তোমরা সেটা লিখবো। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এখানে হচ্ছে মানে পানি সব পানি কি হয়ে যায়। ঠিক আছে, পানি হ্রাস ঘটে এখানে, মানে যে ফ্লুইড গুলো থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে এই ফ্লুইড গুলো হচ্ছে হ্রাস পায়, যার কারণে হচ্ছে আমরা এই ক্রোমোজোম গুলো দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা আমরা সাধারণত দুইটা কথাই লিখবো।
যে প্রোফেজ হচ্ছে মাইটোসিস বিভাজনের প্রথম ধাপ। এখানে আমরা ক্রোমোজোমগুলো দেখতে পাই অনুসরণ যন্ত্রের মাধ্যমে। এখানে একটা নিউক্লিয়াস থাকে। এই কথাগুলো যদি আমরা লিখি, এই দুটা থেকে পয়েন্ট লিখি। আচ্ছা, দ্বিতীয় ধাপ যখন হবে তখন এখানে কিছু স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, ঠিক আছে? একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হবে আর এর মধ্যে কিছু থাকবে হচ্ছে স্পিন্ডল তন্তু। এই যে নিউক্লিয়াস, এই যে ক্রোমোজোমগুলো, এগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্রের আশেপাশে বিন্যস্ত হবে। আর এখানে যে নিউক্লিয়ার এনভেলপ ছিল সেটা হচ্ছে এখানে মানে হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। প্রায় বিলুপ্ত, মানে বিলুপ্ত হয়ে যায়, প্রায় বিলুপ্ত হয়ে যাবে। আর এখানে মাঝখানে একটা এই যে আমাদের কি ছিল, নিউক্লিয়াস ছিল, সেটা বিলুপ্ত হয়ে যাবে, হট পর্যায়ে চলে যাবে। এখানে থার্ডলি যখন আসবে তখন দেখো এখানে হচ্ছে এই যে স্পিন্ডল যন্ত্র, এটা হচ্ছে দুটা মেরু। এখন এই মাঝ বরাবর যে অঞ্চল থাকে বলা হচ্ছে টিস্যু অঞ্চল। এই টিস্যু অঞ্চল বরাবর এসে আমাদের এই ক্রোমোজোমগুলো বিন্যস্ত হবে, ঠিক আছে? আর বিন্যস্ত হওয়ার পরে এখানে আমাদের এই যে ক্রোমোজোমগুলো, সেগুলো হচ্ছে আবার কি হয়ে যাবে, মানে বিভক্ত হয়ে যাবে। বিভক্ত হয়ে আবার মনে করো যে আমাদের মেরুমুখী চলন শুরু হবে, ঠিক আছে? তো প্রথম ধাপ প্রোফেজ ছিল, দ্বিতীয় ধাপ প্রোমেটাফেজ, তৃতীয় ধাপ মেটাফেজ। আমরা এইগুলাই মানে এই কথাগুলো আমরা সাজাই বসাই রাখবো, ঠিক আছে? চতুর্থ ধাপে আসবা তখন এখানে দেখা যাবে হচ্ছে অ্যানাফেজ ধাপ, পঞ্চম ধাপ এটা হচ্ছে টেলোফেজ। টেলোফেজ ধাপ আসার পরে এখানে কিন্তু আমাদের মেইনলি দুইটা কোষ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই কোষগুলোর মাঝখানে আমরা একটা কোষ প্লেট দিয়ে দিব। আর এই যে স্পিন্ডল যন্ত্রটা, এটা একেবারে বিলুপ্ত দেখাই দেবে, ঠিক আছে? তাহলে আমাদের মানে এই পাঁচটা ধাপ শেষ হয়ে যাবে। আচ্ছা, পাঁচটা ধাপের মধ্যে ইম্পর্টেন্ট দু একটা কথা যেগুলো হচ্ছে এমসিকিউ তে আসে, সেগুলো হচ্ছে মেটাফেজ ধাপ। মেটাফেজ ধাপে একটা কথা আছে যে এইখানে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। বডি লাইনটা একটু আন্ডারলাইন করে রাখবে, ঠিক আছে? যে মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়, এটা এমসিকিউ অনেক সময় দেয়। আর অ্যানাফেজ ধাপে একটা জিনিস দেখা যায় যে এই যে ক্রোমোজোমগুলো যখন বিভক্ত হয় তখন এই যে সেন্ট্রোমিয়ার আর এই ক্রোমাটিডের অবস্থান অনুযায়ী, ঠিক আছে, এই তখন এই ক্রোমোজোমের কিছু নাম তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করব। কথা বলবো সেটা একটু অ্যানালাইসিস করব। আচ্ছা, অ্যানালাইসিস তারপরে দেখা যায় যে এই যে ক্রোমোজোমগুলো হচ্ছে কিছু বিয়ের আগে ধারণ করে, মানে হচ্ছে সেন্ট্রোমিয়ারটা হচ্ছে মাঝখানে আর দুই পাশে মানে সমপরিমাণ ক্রোমাটিড থাকে। আবার মনে করো যে এখানে সেন্ট্রোমিয়ার আছে, এখানে এক পাশে ক্রোমাটিডটা বড়, এক পাশে ক্রোমাটিডটা ছোট, ঠিক আছে? এটাকে দেখতে সাধারণত বিয়ের মতো, এটাকে সাধারণত দেখতে এল এর মতো। আবার কিছু কিছু ক্ষেত্রে ক্রোমাটিডগুলো হচ্ছে এরকম হয়, ঠিক আছে? যেটাকে দেখতে মানে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার আর এই হচ্ছে একটা ক্রোমাটিড, এই হচ্ছে একটা ক্রোমাটিড, যেটাকে দেখতে মনে হচ্ছে যে এর মতো। আর আবার আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে সেন্ট্রোমিয়ার হচ্ছে একেবারে কোষের মানে ক্রোমাটিডের প্রান্তে, তখন এটাকে আমরা দেখতে পারি হচ্ছে আই এর মতো, ঠিক আছে? তখন এই ভি এর যে আই, এই 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 যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো আলাদা আলাদা নাম, ঠিক আছে? বি যেটা, সেটার নাম হচ্ছে মেটাফেজ, মেটাসেন্ট্রিক, এল যেটা, সেটার নাম হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, যেটা যে এর মতো দেখতে, সেটা হচ্ছে অ্যাক্টোসেন্ট্রিক, আর যেটা হচ্ছে আয়ের মতো দেখতে, সেটা হচ্ছে তোমার টেলোসেন্ট্রিক। এই বিষয়টা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউতে এখান থেকে মানে তোমাদের চ্যাপ্টার হচ্ছে 12টার মতো, আর এখান থেকে প্রশ্ন হচ্ছে তোমার 25টা মানে এমসিকিউ। তাহলে এই 25 চ্যাপ্টার থেকে সাধারণত দুইটা করে এমসিকিউ হয়। তো এখান থেকে একটা এমসিকিউ সাধারণত দেয়, ঠিক আছে? তো এখন এটা মনে রাখতে হবে যে বি এর সাথে মেটাসেন্ট্রিক, আমরা মনে রাখবো হচ্ছে বি, এই যে গতে হচ্ছে বি আর এর হচ্ছে মেটাসেন্ট্রিক। আচ্ছা, এর এর জন্য যদি সাব আসে তাহলে এখানে আমরা মনে রাখবো সাবা, স আর এল এর জন্য লা। আচ্ছা, আর জে এর জন্য অ্যাক্টোসেন্ট্রিক, এখানে মনে রাখবো হচ্ছে আমরা আ, ঠিক আছে? অ্যাক্টোর জন্য আ আর জে এর জন্য জ। আর টেলোসেন্ট্রিক এর জন্য আমরা মনে রাখবো হচ্ছে ইটা। আচ্ছা, এর জন্য কি আসবে আর এই টোটাল হচ্ছে টেলোসেন্ট্রিক এর জন্য। তাহলে আমরা যদি এখন এই টোটাল এই লাইনের যদি মনে রাখি তাহলে লাইনার হচ্ছে বি, শালা, আজো, ইতালি, ঠিক আছে? এই লাইনটা যদি মনে থাকে তাহলে হচ্ছে আমাদের
এটা কভার হয়ে যাবে যে বি এর জন্য মেগাসেন্ট্রিক, এল এর জন্য আসবে সাব মেগাসেন্ট্রিক, জি এর জন্য আসবে একসেন্ট্রিক, আর আই এর জন্য আসবে কিলোসেন্ট্রিক। তারপরে আমরা আবার একটু দেখি বি এর জন্য কি আসবে ভি, আর ময়ের জন্য আসবে মেগাসেন্ট্রিক, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আসবে হচ্ছে সাব মেগাসেন্ট্রিক, আর লাইয়ের জন্য আসবে হচ্ছে এল। অ্যালোসেন্ট্রিকের ক্ষেত্রে দেখো আয়ের ক্ষেত্রে আসবে হচ্ছে অ্যালোসেন্ট্রিক, আর জয়ের ক্ষেত্রে আসবে জে। আর ইটালির ক্ষেত্রে দেখো আয়ের জন্য আসবে ই, আর টালির ক্ষেত্রে জন্য এখানে দেখো আসবে টেলোসেন্ট্রিক, ঠিক আছে। এই ব্যাপারটা আমাদের একটু ক্লিয়ারলি মনে রাখা দরকার, কারণ এমসিকিউ সাধারণত যে মনে করো যে কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো থেকেই দেয়, যেগুলো হচ্ছে মানে সবাই গোলায় গোলায়, ঠিক আছে। আমরা এই ব্যাপারটা একটু খেয়াল রাখি। আচ্ছা, আমাদের এই ধাপ মানে মাইনাস পরিবর্তনের ধাপগুলো এখন দেখলাম। এখন ধাপ দেখার পরে এখন এই মাইনাস পরিবর্তনগুলো আসলে হয় কিসের জন্য বা এর গুরুত্বটা কি। দেখো এই যে আমাদের যে মনে করো যে শরীরে কোনো অঙ্গ যদি মানে কেটে যায়, ঠিক আছে, তাহলে এই অঙ্গটা আবার দেখো এখানে মানে মাংসপেশি দিয়ে আবার জায়গাটা পূরণ হয়ে যায়। এই যে মাংসপেশির জায়গাটা পূরণ হয়, এটা হয় কিসের জন্য? এই মাইনাস পরিবর্তনের জন্য। আবার মনে করো একটা ছোট শিশু আস্তে আস্তে যে বড় হয়, এই বড়টা হয় কিসের জন্য? এই মাইনাস পরিবর্তনের জন্য, ঠিক আছে। মনে করো যে কোনো কিছু ছোট থেকে বড় হতে হলে সেখানে যে বিভাজনটা দেখা যায় সেটা হচ্ছে মাইনাস পরিবর্তন। মানে মাইনাস পরিবর্তন কি সবসময় ভালো কাজ করে? না, কখনো কখনো মনে করো যে এই মাইনাস পরিবর্তনের জন্য আমাদের ক্ষতি হয়। কিরকম ক্ষতি হয়? যদি মনে করো সাধারণত একটা কোষ থেকে সমকোণ সম্পন্ন দুইটা কোষ তৈরি হয়, ঠিক আছে। আবার এই একটা কোষ থেকে আবার দুইটা কোষ তৈরি হয়, এই একটা কোষ থেকে আবার দুটো কোষ তৈরি হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই কোষ একটা কোষ থেকে মনে করো যে 5টা 7টা কোষ তৈরি হয়ে যায়, ঠিক আছে। আমরা এটা হয় কিসের জন্য? সাধারণত এই কোষ বিভাজনের জন্য আমাদের একটা প্রোটিন কাজ করে। সেই প্রোটিন নাম হচ্ছে সিডিকে প্রোটিন বা সাইক্লিক প্রোটিন, ঠিক আছে। তো এই প্রোটিনটা সাধারণত আমাদের এই কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু কিছু কিছু তেজস্ক্রিয় পদার্থ আছে, কিছু কিছু জিন আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মানে এই যে এই প্রোটিনটাকে এটাকে ডিফেক্ট করে ফেলে, মানে প্রোটিনের কাজ করার যে ক্ষমতা সেটাকে নষ্ট করে ফেলে। যার কারণে এই একটা কোষ থেকে আমাদের অনেকগুলো কোষ তৈরি হয়। যার কারণে সাধারণত আমাদের এটা যদি হাত হয় তাহলে দেখবা কিছু কিছু মানুষের শরীরে টিউমারের মতো একটা জিনিস দেখা যায়, ঠিক আছে। এই টিউমারটা হচ্ছে এই অত্যাধিক কোষ বিভাজনের ফল, বুঝতে পারছো? যে টিউমার গুলো হয় হচ্ছে এই যে কোষ বিভাজন গুলো মানে কোষ বিভাজন বেশি হয়, তারপরে এই টিউমার গুলো হয়। আর এই টিউমার থেকে সাধারণত আমাদের ক্যান্সার হয়, ঠিক আছে। তো এই ক্যান্সারের জন্য দায়ীকে এই অত্যাধিক কোষ বিভাজন। এখন এই কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের মনে করো যে এই অত্যাধিক কোষ বিভাজনটাকে আমাদের পুষ্টায় দেয়, সেগুলো হচ্ছে মনে করো যে আমরা সাধারণত যারা মনে করেন সিগারেট খাই, সিগারেট খাওয়ার কারণে কি হয়? এই সিগারেটের মধ্যে আছে মানে অনেক ক্ষতিকর উপাদান আছে। এই ক্ষতিকর উপাদানগুলো হচ্ছে কি আমাদের এই ইটাকে এই প্রোটিনটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে। যার কারণে অত্যাধিক পরিবর্তন হয়। এই জন্য দেখবেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওইখানে লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ। কিসের জন্য ক্যান্সারের কারণ? যে হচ্ছে এই যে আমাদের এই প্রোটিনগুলোকে নষ্ট করে দেয়, যার কারণে হচ্ছে আমাদের অত্যাধিক পরিবর্তন হয়। আবার অনেক ক্ষেত্রে দেখবা যে গলায় বা অন্যান্য অঙ্গে মানে হচ্ছে যেখানে ধোঁয়াটা যায় সেগুলো হচ্ছে ঘায়ের সৃষ্টি হয়, ঠিক আছে। এই ঘাটা থেকে আবার মনে করো যে এখানে অত্যাধিক পরিবর্তন হয়, যার কারণে হচ্ছে আমাদের ক্যান্সার তৈরি হয়। আচ্ছা, তো আমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে। এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে দেখা যায়। মানে মেয়েদের যে জরায়ু আছে সেখানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাসের দুইটা জিন আছে, ঠিক আছে। একটা হচ্ছে E6 আর একটা হচ্ছে E7। এরা কি করে? এরা হচ্ছে আমাদের যে কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে যে জিনটা বা প্রোটিনটা, এই প্রোটিনটাকে ডিফেক্ট করে দেয়। এই E6 আর E7 জিন এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এই জিন দুইটা, যার ফলে কি হয়? আমাদের এই জ্বরে উঠে কি তৈরি হয়? ক্যান্সার কোষ তৈরি হয়, ঠিক আছে। কিন্তু ছেলেদের আসলে এটা নিয়ে ভয় শোনাই, কারণ হচ্ছে জ্বরে থাকে হচ্ছে মেয়েদের, ঠিক আছে। তো মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা আক্রমণ করতে পারে মেয়েদের, কিন্তু ছেলেদের আক্রমণ করতে পারে না। তো ছেলেদের মানে এই নিয়ে আসলে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। আচ্ছা, যাই হোক, আমাদের এই মাইটোসিস নিয়ে যেসব আলোচনা ছিল টোটালি কভার হয়ে গেছে। এখন আমরা মিয়োসিস কোষ বিভাজন, ঠিক আছে। তো এখন এই মিয়োসিস কোষ বিভাজনটা দেখা যায় কোথায়? সাধারণত মানুষের জন্মকোষের ক্ষেত্রে আমাদের এই মিয়োসিস কোষ বিভাজনটা দেখা যায়। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনে আমরা সমকোণ সম্পন্ন দুইটা কোষ তৈরি করি, ঠিক আছে, একটা কোষ থেকে। আর মাইটোসিসে কি হয়? মাইটোসিসে সাধারণত একটা কোষ থেকে 4টা
অপত্য কোষ তৈরি হয়। এই যে কোষটা থেকে আমাদের মানে অন্যান্য কোষগুলো তৈরি হবে তাকে বলা হচ্ছে মাদার সেল বা মাতৃকোষ। আর যেই সেলগুলো সাধারণত আমাদের তৈরি হয় তাদেরকে বলা হচ্ছে ডটার সেল বা অপত্য কোষ। আচ্ছা, তাহলে এখানে মাদার সেল কোনগুলো আছে? তাহলে ফাদার সেল নেই। আসলে সাধারণত আমরা দেখি যে আমাদের ক্ষেত্রে যে মায়েরা হচ্ছে সন্তানের জন্ম দেয়, এক্ষেত্রে আমরা যে সেল থেকে অন্য সেল তৈরি হবে এই জন্য সেটাকে আমরা বলা হচ্ছে মাদার সেল। আর এখানে যে সেলগুলো তৈরি হবে তাদেরকে বলা হচ্ছে ডটার, কারণ ডটার মানে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয় এই ওয়ার্ডটা, আর ডটার থেকে সাধারণত পরে মাদার হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই মিয়োসিস পরিবর্তনটা আসলে কি? মিয়োসিস পরিবর্তন হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। এখন রাসায়নিক পরিবর্তন কেন? কারণ এখানে ক্রোমোসোমের বিভাজন হচ্ছে দুইবার। মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখছি ক্রোমোসোমের বিভাজন একবার হয়, একটা থেকে দুটো কোষ তৈরি হয়, কিন্তু মিয়োসিসের ক্ষেত্রে এই ক্রোমোসোম মানে হচ্ছে আমাদের দুইবার বিভাজিত হবে, যার কারণে এখানে ক্রোমোসোম সংখ্যা হ্রাস পায়। ফার্স্টের দিকে দেখো সাধারণত একটা জীবে 12 সংখ্যক তোমার ক্রোমোসোম থাকে। ঠিক আছে? আর যখন এটা মাইটোসিস পরিবর্তন হবে তখন দেখা যায় এখানে n সংখ্যক আসে, এখানে n সংখ্যক আসে। ঠিক আছে? আবার এখান থেকে এটা হচ্ছে মিয়োসিস পরিবর্তন। এখন মিয়োসিস পরিবর্তনে কি হয়? মিয়োসিস সাধারণত দুই ধাপে হয়। মাইটোসিস পরিবর্তনের ক্ষেত্রে আমরা ধাপ হচ্ছে 5টা, কিন্তু মিয়োসিস পরিবর্তনের ধাপ হচ্ছে 2টা। প্রথম ধাপে এখান থেকে দেখো ক্রোমোসোম যদি থাকে 2টা, তাহলে ক্রোমোসোম এখানে একটা আসে, এখানে একটা আসে। ঠিক আছে? এটা গেছে হচ্ছে মিয়োসিসের প্রথম ধাপ, যাকে বলা হচ্ছে মিয়োটিক 1। আর এই যে দ্বিতীয় ধাপটা, সেখানে দেখো একটা এন ছিল বা একটা ক্রোমোসোম ছিল, একটা ক্রোমোসোম থেকে একটা ক্রোমোসোম এখানে, একটা ক্রোমোসোম এখানে আসছে। আবার এই একটা ক্রোমোসোম থেকে একটা ক্রোমোসোম এখানে, একটা ক্রোমোসোম এখানে। মাইটোসিসে আমরা কি করছিলাম? যে একটা কোষ থেকে দুইটা কোষ সম্পূর্ণ সম্পূর্ণ। এখানেও দেখো যে একটা কোষ থেকে দুইটা কোষ, এখানে 1n ছিল, এখানে 1, তার মানে সম্পূর্ণ সম্পূর্ণ। তাহলে আমরা দ্বিতীয় ধাপটাকে মিয়োটিক 2 বলতে পারি। আবার যেহেতু মাইটোসিসের মতো, তাহলে আমরা এটাকে মাইটোসিস বলতে পারি। তাহলে আমরা একটা জিনিস দেখেছি যে মিয়োসিস পরিবিভাজনটা দুইটা পরিবিভাজন মানে ইনক্লুড করে। ঠিক আছে? প্রথমটা হচ্ছে মাইটোসিস পরিবিভাজন, দ্বিতীয়টা হচ্ছে মিয়োসিস পরিবিভাজন। এখন আমাদের মিয়োসিস পরিবিভাজনটা সাধারণত দরকার বেশি করে, আমরা একটু সেটা জানি। সাধারণত একটা সন্তান কিভাবে জন্ম হয়? পিতার আসে শুক্রাণু থেকে আর মাতা হচ্ছে ডিম্বাণু, এই দুইটা সমন্বয় হচ্ছে একটা শিশু জন্মগ্রহণ করে। এই দুইটা যখন ফিউজ হয় তখন এখানে একটা জাইগোট তৈরি হয়। ঠিক আছে? এই জাইগোট থেকে সাধারণত একটা মানে দেহ কাঠামো গঠন হওয়া শুরু করে। তো এখন এখানে ফার্স্টে মিয়োসিসটা কিসের জন্য লাগে সেটা একটু দেখি। একটা জীব সাধারণত 12 হয়ে থাকে, এই 12 কে বলা হচ্ছে ডিপ্লয়েড। মানে কোনো জীব যদি ডিপ্লয়েড হয় তার ক্রোমোসোমের সেট হবে 3টা। ঠিক আছে? এটা যদি হয় তোমার মায়ের কোষ, এটা হচ্ছে বাবার কোষ। আচ্ছা, এখানে দেখো এখানে আছে 2n, এখানে আছে 2n। এই দুইটা যখন আমরা ফিউজ করব তখন এখানে কি হবে? 4n। তাহলে দেখো তোমার মায়ের সাথে তোমার হাফ আসবে, বাবার মানে মায়েরটা টোটাল আসবে, বাবারটা টোটাল আসবে। আর মায়ের সাথে ছিল হচ্ছে 2n, বাবার ছিল 2n, তোমার যদি হয় 4n। তাহলে বাবা মার যে বৈশিষ্ট্য সেগুলো আসলে তোমার মধ্যে আসবে না, তোমার একটা নতুন একটা বৈশিষ্ট্য তৈরি হবে। ঠিক আছে? দেখো তোমার যেহেতু বাবার 2n, মায়ের 2n, তোমার 2n তৈরি করতে হবে। এই 2n তৈরি করার জন্য আমরা ফার্স্ট এটাকে ভাঙি। ঠিক আছে? মানে মায়ের যে কি ছিল ক্রোমোসোমের সেট ছিল, এখানে একটা n তৈরি করি আর একটা n তৈরি করি। ঠিক আছে? আবার বাবার যে ছিল সেখানে একটা n তৈরি করি, এখানে আরেকটা n তৈরি করি। এই দুইটা n তৈরি করার পরে এই একটা n আমরা নেই, আবার এই বাবার থেকে একটা n নেই। n নেওয়ার পরে এখানে যখন ডিফিউজ করি তখন তৈরি হয় হচ্ছে আমাদের 2n। দেখো বাবার ক্রোমোসোম সেট ছিল 2n, মায়ের ক্রোমোসোম সেট ছিল 2n, তোমার ক্রোমোসোম সেট 2n। ঠিক আছে? এর ফলে হচ্ছে সাধারণত যে বাবা আর মায়ের সাথে সন্তানের হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো মিল থাকে সেগুলো হচ্ছে এভাবে। ঠিক আছে? আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যখন এই 2n থেকে যখন এই 4n তৈরি হয় তখন দেখা যায় হচ্ছে আলাদা ভ্যারিয়েশন হয়। ঠিক আছে? আমরা দেখবা যে আমরা যে যখন দেশি আলুগুলো খাই, দেশি আলু খাই হচ্ছে আলু, কিন্তু আমরা যদি মনে করো যে হলের আলু বা মনে করো যে বাইরের যে আলুগুলো খাই, সে আলুগুলোর সাইজ হচ্ছে এত বড় বড়। ঠিক আছে?
এখন কিসের জন্য? এই যে যাদের ভ্যারিয়েশনের জন্য। এখন এই ভ্যারিয়েশনটা কিভাবে তৈরি হয়? এখানে ছিল 2n, কিন্তু এইসব আউটপুট যখন দেখবা তখন ক্রোমোজোমের সেট হচ্ছে 4n, ঠিক আছে? আবার তোমাদের বই একটা উদাহরণ দিচ্ছে, মানে ব্যাংক উদাহরণ, সেটাও খেয়াল করবা যে নিচে যে ছোট ব্যাংকটা আছে সেই ছোট ব্যাংকটা হচ্ছে 12 থাকে ক্রোমোজোমের সেট, আর উপরে থাকে হচ্ছে মানে যে বড় ব্যাংকটা সেটা হচ্ছে 4n, ঠিক আছে? তো এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে 16n তৈরি হয়, বা মোটামুটি টেম্পোরাল ক্ষেত্রে আস্তে আস্তে যেগুলো হচ্ছে মানে ভ্যারিয়েশনের জন্য হচ্ছে তোমাদের এই ক্রোমোজোমের সেটগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসগুলো বোঝা ছিল। সাধারণত আমাদের যখন পরীক্ষায় প্রশ্ন হয় যে মিউজিক থেকে কেমন প্রশ্ন হয় না, মিউজিকের গুরুত্বগুলো মানে এই যে যে মনে করো প্রজাতির বৈশিষ্ট্য রক্ষার জন্য যে গুণটা, ঠিক আছে, এটাই সাধারণত তোমাদের হিসেবে মানে ব্যাখ্যা করতে বলতে পারে। আর গতে যদি প্রশ্ন করে তাহলে এই চ্যাপ্টার যদি প্রশ্ন করে তাহলে মিউজিক মাইক্রোসিস পরিবর্তনের ধাপ এটা মাস্ট, মানে এটাই দিবে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে? আর এমসিকিউর জন্য কিছু প্রশ্ন আছে, সেগুলো হচ্ছে তোমাদের এই বইটি আমি বলে দিচ্ছি, দেখো, ঠিক আছে? এমসিকিউর জন্য মানে কিছু লাইন গায়ে রাখবা, এগুলোর মধ্যে দিয়ে সতর্ক প্রমাণ করবে। ওকে, তো প্রথম যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে 12 নম্বর পেজ, এটা হচ্ছে 3 নম্বর লাইন, ঠিক আছে? যে এককোষী জীব কোনটি? এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমিডিয়া। আচ্ছা, এই লাইনটা একটু দাগ দিয়ে রাখবা, ঠিক আছে? ইউনিসেলার জীবের যে উদাহরণগুলো আছে সেটা, কারণ এখানে আমার উদাহরণ আছে 3টা। এখন এর সাথে আরেকটা শব্দ যোগ করে দিয়ে বলতে হচ্ছে ইউনিসেলার বা এককোষী জীবের উদাহরণ নয় কোনটি? একটা এমসিকিউ কিন্তু লিখি, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। আচ্ছা, এই যে প্যারা, এই প্যারা লাস্ট লাইনে দেখবা যে কোষ গঠনের প্রক্রিয়া, কোষ গঠনের প্রক্রিয়া এখানে মধ্যে দুটো প্রক্রিয়া আছে, একটা হচ্ছে মাইটোসিস, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। ওকে, এখন মাইটোসিস কোষ গঠনের ক্ষেত্রে একটা জিনিস দেখবা যে মাইটোসিস যখন কোষ গঠন আমরা পড়াশোনা করব, এখানে হচ্ছে আমাদের 6 নম্বর লাইনে একে সমীকরণিক বিভাজন বলা হয়। এই জিনিস, এই ওয়ার্ডটা একটু দেখবা, সমীকরণিক বিভাজন কেন? একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, ঠিক আছে? এটারও যে বৈশিষ্ট্য, এটারও সেই সেম বৈশিষ্ট্য, এই জন্য একে বলা হচ্ছে সমীকরণের বিভাজন। ওকে, আচ্ছা, এখন এই মাইনাস পরিবর্তন জীবের কোথায় হয়? এটা হয় হচ্ছে জীবকোষে। দেখো এই 6 নম্বর লাইনে দেখা আছে, সোমাটিক সেল 7 নম্বর লাইনে, একটু দাগ দিয়ে রাখবা। আর 8 নম্বর লাইনে আমরা আরেকটা জিনিস দেখে রাখবো যে এখানে প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, ঠিক আছে? এই ভাজক টিস্যুগুলো কোথায় কোথায় হয় এখানে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা মার্ক দিয়ে রাখবো এবং সামনে এক্সপ্রেশন লিখ করব। ওকে, প্রোফেজের ক্ষেত্রে এখানে দুটো কয়েকটা ওয়ার্ড বলা হচ্ছে, সেটা হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস আর হচ্ছে সাইটোকাইনেসিস। এখানে দেখো আমরা বলছিলাম যে নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে কোন বিভাজন হয়? এই নিউক্লিয়াসের যে বিভাজন লাস্টের ভাগ ছিল এরকম, নিউক্লিয়াসের যে বিভাজন হয়েছে এটাকে বলা হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস। আবার দেখো এটা যখন তৈরি হয় এখানে বাইরে যে সাইটোপ্লাজম ছিল না, এই সাইটোপ্লাজমটা কিন্তু এখানে ভাগ হয়ে যায়, ঠিক আছে? এই সাইটোপ্লাজমের যে